মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির চিকিৎসা চলছে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এর পেডিয়াট্রিক আইসিইউতে। এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। রোববার দিবাগত রাত 1টার দিকে আইএসপিআর থেকে খুদে বার্তা পাঠিয়ে এ তথ্য জানানো হয়। শিশুটিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানান গুজব ছড়িয়ে পড়তে দেখা যায়। এমনকি তার মৃত্যুর খবর জানিয়ে অনেকেই শোক প্রকাশ করে স্ট্যাটাসও দেন। এরই মধ্যে শিশুটির চিকিৎসা চলছে বলে জানালো আইএসপিআর। এর আগে শনিবার বিকেলে শিশুটিকে ঢাকা মেডিকেলের পেডিয়াট্রিক আইসিইউ থেকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে স্থানান্তর করা হয়। মাগুরায় শিশু ধর্ষণের মামলার বিচার 6 মাসের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শিশুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে 24 ঘন্টার মধ্যে সরাতে বিটিআরসিকে আদেশ দেওয়া হয়েছে। এছাড়া শিশুর পরিবারকে সহযোগিতার জন্য কর্মকর্তা নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ধর্ষণের বিচার দাবিতে তোলপাড় সারা দেশ। এর মধ্যেই রোববার উচ্চ আদালতে উঠল বিষয়টি। জনস্বার্থে পুরো বিষয়টি আদালতের নজরে আনেন বেশ কয়েকজন আইনজীবী। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে বেশ কটি আদেশ দেন বিভিন্ন দপ্তরকে। নারী ও শিশু নির্যাতন আইন অনুযায়ী 180 দিনের মধ্যে এই মামলার বিচার শেষ করার নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া শিশুটির বড় বোন সহ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছে হাইকোর্ট। শিশু নির্যাতন দমন আইনের ধারা 14 ভিতরে কিন্তু এটা একটা অফেন্স, যে রেপ ভিকটিমের নেম আইডেন্টিটি ডিসক্লোজ করা যাবে না। সেটা বাস্তবায়নের জন্যই বিটিআরসি আর ল এনফোর্সমেন্ট এজেন্সির উপরে ডাইরেকশন দেওয়া আছে যাতে করে এটাকে রিমুভ করে দেওয়া হয়। এর পাশাপাশি মাননীয় আদালত বলেছেন 2 জন ওয়েলফেয়ার অফিসারকে নিয়োগ দিতে 24 ঘন্টার মধ্যে, যাতে করে তাদের অবস্থা, তাদের ওয়েলফেয়ার এবং তাদের সিকিউরিটির ইস্যুটা দেখভাল করা যায়। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শিশুটির পরিবারকে বিনা খরচে সকল আইনি সহায়তা দিতে মাগুরায় আইনজীবীদের টিম গঠন করেছে বিএনপি। গ্রেফতারকৃত যারা আসামি আছেন এবং এই আসামিদের বিচারের জন্য তথা এই ভিকটিমের মা যে মামলা দায়ের করেছেন সেই মামলা পরিচালনা করার জন্য এই আইনজীবী প্যানেল বিএনপির পক্ষ থেকে কাজ করবেন। এছাড়া আইন অমান্য করে শিশুটি ও তার পরিবারের ছবি যারা ছড়িয়েছে তাদেরও চিহ্নিত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ধর্ষণের বিচারে আলাদা ট্রাইব্যুনাল গঠনে 3 দিনের সময় বেঁধে দিয়েছে ধর্ষণ বিরোধী মঞ্চ। রোববার রাতে 5 দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মশাল মিছিলে ঘোষণা দেন শিক্ষার্থীরা। এছাড়াও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন জুলাই গণ অভ্যুত্থানের আহতরা। 48 ঘন্টার মধ্যে মাগুরায় শিশু ধর্ষণে জড়িতদের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা। মাগুরায় ধর্ষণের ঘটনায় শিশুটির মামলার ক্ষেত্রে ট্রাইব্যুনাল গঠন সহ নারী নির্যাতন প্রতিরোধে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। এছাড়াও ঢাকা মেডিকেল কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ ও বুয়েটের শিক্ষার্থীরাও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের দাবি, ধর্ষণের মামলা 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন এবং 1 মাসের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। নারী ও শিশু নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, নারী ও শিশু বিষয়ক উপদেষ্টাকে জবাবদিহির দাবিও জানান তারা। আসিয়ার মামলার ক্ষেত্রে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে 7 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা এবং 1 মাসের মধ্যে আসিয়ার ধর্ষকের বিচারিক প্রক্রিয়া সম্পন্ন সাপেক্ষে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আদেশ নিশ্চিত করতে হবে। বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জন্য 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। নারী ও শিশু নিরাপত্তার প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, নারী ও শিশু বিষয়ক উপদেষ্টার ব্যর্থতার দায় স্বীকার করে জবাবদিহি করতে হবে। নারী ও শিশু নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান জুলাই অভ্যুত্থানের আহতরা। নির্ধারিত সময় ধর্ষকদের বিচার নিশ্চিত না হলে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়েরও ঘোষণা দেন তারা। 48 ঘন্টা অপেক্ষা করা যাবে না, তাকে ফাঁসির আওতায় আনতে হবে, ফাঁসিতে ঝুলাতে হবে, না হলে আপনি
অতি শীঘ্র ওই জায়গা থেকে পদত্যাগ করেন। প্রকাশ্যে দিবালোকে সেই দর্শকের ফাঁসি এবং পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে তার বিচার নিশ্চিত করতে হবে। এর আগে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল থেকে বের হয়ে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে এসে মোমবাতি প্রজ্বলন করেন শিক্ষার্থীরা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী আন্দোলন ও ছাত্র জনতা। রোববার রাত 8টায় খুলনার শিববাড়ি মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর কেডিএ এভিনিউ ঘুরে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়। একই দাবিতে সন্ধ্যায় নাটোর প্রেস ক্লাবের সামনে থেকে মশাল মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিকে চট্টগ্রামেও বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে এন্টি রেপ ইউনিটি। রোববার সন্ধ্যার পর প্রেস ক্লাব চত্বরে এসব কর্মসূচি পালন করে তারা। রাজশাহীতে প্রতিবাদ কর্মসূচি পালন করে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এছাড়া রংপুর, মাগুরা ও সিরাজগঞ্জে বিক্ষোভ করেছে সর্বস্তরের ছাত্র জনতা। দেশের জুডিশিয়ারি এবং পুলিশিং যে বাহিনী সিস্টেম, যা মরাল কারাপশন থাকার কারণে আজকে পুলিশ বাহিনী কাজ করছে না, সেটার স্পষ্ট প্রতিমান হয়েছে। ধর্ষণকারীদের বিচারে কোনো প্রকার তালবাহানা করা হয় তাহলে মানুষ আইনকে নিজ হাতে তুলে নিতে বাধ্য হবে। খবরের কাগজে প্রকাশের মাধ্যমে তাকে ধরিয়ে দিয়ে যথাযথভাবে শাস্তি দেওয়া হোক। বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হতে না পারলে ধর্ষণের মতো অপরাধের বিস্তার রোধ সম্ভব নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। মানবাধিকার সংস্থা তথ্য মতে গত 5 বছরে 6,305 জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। আশঙ্কার বিষয়ে এদের 3,471 জনের বয়স 18 বছরের নিচে, যা মোট ঘটনার 55% বেশি। অপবাদ সহ্য করতে না পেরে অনেকেই বেছে নেন আত্মহত্যার পথ। বিচারহীনতার সংস্কৃতি কুরে কুরে খাচ্ছে মনুষ্যত্ব। নারী কখনো বাইরে, কখনো ঘরে কর্মস্থলে, আবার কখনো নিজ পরিবার ও আত্মীয় স্বজনেরই লোলুপ দৃষ্টির শিকার। কুৎসিত থাবায় পাল্টে যাচ্ছে পুরো জীবনটাই। মাগুরায় বোনের বাড়িতে 8 বছরের শিশু ধর্ষণে তোলপাড় গোটা দেশ। ঘৃণা আর রক্তক্ষরণে ক্ষুব্ধ গোটা জাতি। প্রতিবাদে সোচ্চার সর্বস্তরের মানুষ। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য মতে 2020 থেকে 2024 সাল পর্যন্ত 5 বছরে 1079 জন নারী ও শিশু গণধর্ষণের শিকার। ধর্ষণের পর হত্যা 207 জনকে, এর মধ্যে শিশু 118 জন। ধর্ষণের শিকার 50 নারী ও শিশু বেছে নেয় আত্মহত্যার পথ। 1089 জন গণধর্ষণের শিকার হয়েছে, অর্থাৎ প্রতি 5 জনের 1 জন নারী ও কন্যা শিশু গণধর্ষণের শিকার হচ্ছে। অধিকাংশ ঘটনায় ঘটছে তাদের পরিবার, তারপর হচ্ছে প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং নিকট আত্মীয়দের মধ্যে। ধর্ষণের শিকার নারী বা শিশুকেই হচ্ছে সামাজিকভাবে তাকে অনেকটা হেয় প্রতিপন্ন করা হয়, তাকে বয়কট করা হয় বা তার উপরে কলঙ্ক লেপন করা হয়। বিশৃঙ্খল সমাজের অরাজকতায় অপরাধের দায় মুক্তি বাড়ছে। আইন প্রয়োগকারী সংস্থার ব্যর্থতা, সমঝোতা ও জবাবদিহির অভাব অপরাধীদের ক্ষমতায়ন করছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিচারহীনতা এবং বিচার না দেওয়ার সংস্কৃতি, বিচার না পাওয়ার সংস্কৃতি, এটি প্রভাবিত করেছে বিচার না দেওয়ার সংস্কৃতিতে। তারা জেনেই যাচ্ছে যে এই ধরনের ঘটনা করা যায় এবং এই ধরনের ঘটনা ঘটলে আসলে কোনো ধরনের পারিবারিক ভাবে, সামাজিক ভাবে বা রাষ্ট্রীয় ভাবে কোনো ধরনের বিচারের মোকাবেলা তাদের করতে হচ্ছে না। দেখা যাচ্ছে আমাদের ধর্ষণ মামলাগুলোর রায় কিন্তু 7%-এর নিচে। সরকারকে আইনের কঠোর প্রয়োগ, লিঙ্গভিত্তিক সহিংসতায় দ্রুত আইনি ব্যবস্থা, নারীর প্রতি সহিংসতার সব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের পাশাপাশি নাগরিক সমাজকে জেগে ওঠায় গুরুত্ব বিশিষ্টজনদের। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্ষণ মামলার তদন্ত 15 দিনে এবং 90 দিনে বিচার শেষ করতে হবে, এ বিষয়ে বিদ্যমান আইন সংশোধন করতে যাচ্ছে সরকার। এদিকে মব ভায়োলেন্সের বিরুদ্ধেও কঠোর হতে যাচ্ছে সরকার। রোববার আলাদা ব্রিফিংয়ে এসব তথ্য জানান আইন উপদেষ্টা ও তথ্য উপদেষ্টা। রাজধানী সহ সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। চুরি, ছিনতাই, ডাকাতির সাথে বেড়েছে নারীর প্রতি সহিংসতা। এসব ঘটনায় বিক্ষোভ হচ্ছে সারা দেশে।
রোববার সচিবালয়ে আইন উপদেষ্টা জানান, ধর্ষণ মামলা তদন্ত 15 দিনে এবং বিচার 90 দিনে শেষ করার বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন হচ্ছে। ধর্ষণের মামলা 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে এবং ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমাদের অনেক ব্যর্থতা আছে, কিন্তু আমরা উত্তরোত্তর চেষ্টা করি এবং আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আরও কঠোর হব, আরও সজাগ হব, আরও কোঅর্ডিনেটেড ওয়েতে আমরা কাজ করব। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে কোথাও নারীর প্রতি সহিংসতা বা ধর্ষণের মতো ঘটনা ঘটে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। কোনো সহিংসতা বা ধর্ষণের মতো ঘটনা ঘটে তাদের সম্পূর্ণভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান 0 টলারেন্স। তথ্য উপদেষ্টা বলেন, এখন থেকে যে কোনো ধরনের মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে সরকার। যেই অপরাধী হন না কেন, এটা কোনো জাতপাত ধর্ম বর্ণ দেখা হবে না, লিঙ্গও দেখা হবে না, নারী কি পুরুষ, যিনি অপরাধ করেন না কেন, যিনি মব জাস্টিস করেন না কেন, তিনি ধর্মীয় হন, নিধার্মিক হন, ধার্মিক হন, যেই হন না কেন, তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছি। গত 7 মাসে সংঘটিত মব ভায়োলেন্সের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তথ্য উপদেষ্টা। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আশুলিয়ায় স্বর্ণের দোকানে ডাকাতের হামলায় স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার রাতে নয়ার হাট বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে ডাকাতেরা। তাদের বাধা দিলে মালিক দিলীপ দাসকে কুপিয়ে জখম করে ডাকাতেরা। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনার তদন্ত শুরু হলেও এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। প্রতিদিনের মতো রোববার রাত 9টার দিকে স্বর্ণের দোকান বন্ধ করছিলেন ব্যবসায়ী দিলীপ দাস ও তার স্ত্রী। এই সময় একদল ডাকাত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দিলীপ স্বর্ণালয়ে হামলা চালায়। স্বর্ণের ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিলে দিলীপ দাসকে কুপিয়ে একটি প্রাইভেট কারে পালিয়ে যায় ডাকাতরা। গুরুতর আহত দিলীপকে এনাম মেডিকেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শাটারের মুখে তালা দিতেছে, মানে 4 জন ওদিক থেকে দৌড় দিয়ে আসিয়ে একটা বম মারছে। দোকান থেকে বাইরেছে, বাইরের পরে ওনার মনে হাতে ব্যাগ কাছিল, এটা নিয়ে টান দিছে, দেয় না দেখে ওনারে মনে করেন বুকের মধ্যে আঘাত। ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে দিলীপ দাসের, জানান চিকিৎসক। গালের ডান পাশে ক্ষত ছিল, পিঠে ক্ষত ছিল। আমরা চিকিৎসা শুরু করেছিলাম আর কি, তবে চিকিৎসা শুরু করেছি কিন্তু উনি মানে চিকিৎসা করতে করতেই মারা গেছে আর কি। তো ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছে। স্বর্ণের দোকানে ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সেনাবাহিনী, আশুলিয়া থানা ও ডিবি পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জড়িতদের চিহ্নিত করে এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি ডাকাতদের গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত আছে বলছে পুলিশ। দিলীপ কুমার যখন তালাবদ্ধ করে দোকান থেকে বের হচ্ছিলেন, তখন ওনাকে পিছন থেকে আঘাত করে, পরবর্তীতে উনি ঘুরলে ওনার সামনের দিকেও আঘাত করে ওনার হাতে একটি ব্যাগ ছিল, এই ব্যাগটি তারা নিয়ে 4 জন দৌড়ে চলে যায়। লুট হওয়া ব্যাগে 20 থেকে 25 ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা ছিল বলে দাবি স্বজনদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হয়রানিতে অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। রোববার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। হয়রানির ঘটনায় এরই মধ্যে আসিফ অর্ণবকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চলছে বলেও জানান উপাচার্য। গত 6 মাসে হলগুলো থেকে গণরুম প্রথা বিলুপ্ত করা হয়েছে। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মর্যাদা রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জুলাই গণ অভ্যুত্থান কর্নার এবং জুলাই স্মৃতি সংগ্রহশালা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব ছাত্রীকে হলে সিট দেওয়া সম্ভব হচ্ছে না, তাদের ন্যায্যতা ও চাহিদার ভিত্তিতে প্রতি মাসে 3000 টাকা দেয়া হবে বলেও জানান উপাচার্য। ক্যাম্পাস নিরাপদ রাখতে রোজার পর যানবাহন চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি ভবঘুরে উচ্ছেদে অভিযান চালানোর কথা জানান তিনি। পুলিশের সাথে আমরা পূর্ণ সহযোগিতা করছি মামলার জন্য, পুলিশের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। এই বিষয়ে আমাদের অবস্থান খুব পরিষ্কার। ব্যক্তি এবং প্রতিষ্ঠান উভয় পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে যে আমাদের
সীমিত সামর্থ্যের মধ্যে যতটুকু করণীয় নারীর প্রতি সহিংসতার বিষয়ে আমরা পূর্ণ পদক্ষেপ নেব। নারী অধিকার প্রতিষ্ঠায় নারী অবমাননার অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াইয়ে নামার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। রোববার সকালে রাজধানীতে গণ অভ্যুত্থান থেকে বৃহত্তর রাজনৈতিক অংশগ্রহণ শীর্ষক আলোচনায় এই আহ্বান জানানো হয়। এ সময় শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত এবং রাজনীতি সহ সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দেন তারা। ঢাকাস্থ নরওয়ে দূতাবাসের সহায়তায় গুলশানে আয়োজিত গোলটেবিল বৈঠকে অংশ নেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার নারী। উপস্থিত ছিলেন বিভিন্ন সংস্থায় কর্মরত কয়েকজন বিদেশি নারী এবং কয়েকজন পুরুষ প্রতিনিধিও। এখন শ্রম বাজারে মেয়েদের অংশগ্রহণ বাড়ছে। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর রওনক জাহান উদ্বোধনী বক্তব্যে নারী অধিকারের অতীত, বর্তমান ও চ্যালেঞ্জ বিষয়ে কথা বলেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, নারী অধিকারের বিষয়টি এখনো সত্যিকারের স্বীকৃতি পায়নি। নারী অধিকার আদায়ে শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মত দেন একজন তরুণ নারী অধিকার কর্মী। আমাদের শিক্ষা ব্যবস্থার একেবারেই ভগ্নদশা। আপনারা যদি চান মেয়েরা সামনে এগিয়ে আসুক, কথা বলুক এবং রাজনীতিতে সক্রিয় হোক, তাহলে শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ঠেলে সাজাতে হবে। শহরাঞ্চলের মেয়েদের কাছে যাওয়ার চেয়ে বরং মফস্বলের মেয়েদের কাছে যেতে হবে তাদের কথা শোনার জন্য, যারা মূলত আরো বেশি নারীবাদী। You need to go to the rural areas and talk to the actual, and women are more feminist than. সমাপনী বক্তব্যে নারী অবমাননার অপসংস্কৃতি বন্ধে সর্বাত্মক লড়াইয়ে অংশ নিতে নারীদের প্রতি আহ্বান জানান ডক্টর রওনক জাহান। যখন এই কনভারসেশনটা সামনে এসেই গেছে, কালচার ওয়ারটা, এখন আমি বলবো যে মেয়েদেরকে এটাতে এঙ্গেজড হতেই হবে। কারণ এখন যদি এই কালচার ওয়ারের মধ্যে মেয়েরা যদি এঙ্গেজ না হয়, তাহলে দারুণভাবে একটা ব্যাকল্যাশে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা সত্যি আছে। এবং যেহেতু সেই আশঙ্কাটা আছে, এবং সেইখানে তখন নারীদের অবস্থা আরও বেশি নাজুক হয়ে পড়বে। এবং আমি বলবো যে আমাদেরকে এটার জন্য অত্যন্ত আগের থেকেই স্ট্র্যাটেজি এবং আগের থেকেই প্রিপেয়ার্ড হয়ে থাকতে হবে। দেশে নারী নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়ে দ্রুত প্রতিকারের দাবি জানান আলোচকেরা। বলেন, গোলটেবিল বৈঠক নয়, নারী অধিকার প্রতিষ্ঠায় সর্বস্তরে জনমত গঠন করতে হবে। Shall I be able to counter the male part of শাহাদাত the স্বপন, ইন্ডিপেন্ডেন্ট society? নিউজ, ঢাকা। And secondly, your family. ভারতে বসে শেখ হাসিনা ও তার মিত্ররা দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। রোববার রাজধানীতে ইফতার অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এবছর শেষ দিকে নির্বাচন করায় প্রধান উপদেষ্টার আশ্বাসের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, বিএনপি একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও সফল নির্বাচনের অপেক্ষা করছে। মেজর হাফিজ আরও বলেন, নির্বাচনের মাধ্যমে দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা দূর হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। প্রতিবেশী দেশটি বাংলাদেশে শান্তি চায় না বলেও মন্তব্য করেন হাফিজউদ্দিন আহমেদ। স্বৈরাচারের দোসরেরা তাদের দুর্নীতির অর্থ দেশকে অস্থিতিশীল করার কাজে ব্যয় করছে বলেও অভিযোগ করেন তিনি। ভারতে বসে বসে তিনি বাংলাদেশকে কিভাবে ধ্বংস করা যায় সেই পরিকল্পনা চালিয়ে যাচ্ছেন। বহু তাদের অবৈধ অর্থ এবং তাদের আরো সাহায্যকারী দেশ আছে, তারাও তাদেরকে নানাভাবে অর্থবিত্ত যোগান দেয়। এটি দিয়ে বাংলাদেশকে ধ্বংস করার জন্য শেখ হাসিনা এখন উঠে পড়ে লেগেছে। লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত 16 জনের পরিবার বলছে, একদিকে সহায়তা বঞ্চিত, অন্যদিকে নিরাপত্তাহীনতায় দিন কাটছে তাদের। স্বজনরা জানান, সরকারি সহায়তা মিললেও তা খুবই সামান্য। এছাড়া আন্দোলনে হামলায় অভিযুক্ত অনেকেই জামিনে বেরিয়ে নানাভাবে হুমকি দিচ্ছে তাদের। তবে শহীদ পরিবার ও আহতদের পাশে থাকার আশ্বাস জেলা প্রশাসনের। স্বৈরাচারের পতন দাবিতে ছাত্র জনতার অভ্যুত্থানে গত 20 জুলাই ঢাকায় গুলিতে নিহত হন ইউনুস আলী শাওন। শনিরাখড়ার একটি দোকানে ছিলেন কর্মচারী। লক্ষ্মীপুর সদর উপজেলার আবুল বাসারের ছেলে শাওনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। যারা আমার ছেলেরে মারছে তাদের বিচার চাই, আমি শাস্তি চাই, উপযুক্ত শাস্তি চাই। আমি দক্ষিণ বাগুড়িতে যেটা শাওন, ওর যখন এখান থেকে লাশ ঢাকা থেকে মারা গেছে, ঢাকা মারা যাওয়ার পর গুলি খাইছে।
জুলাই অভ্যুত্থানে শহীদ হন লক্ষ্মীপুরের কলেজ ছাত্র সাদাল আফনান, কাউসার হোসেন বিজয়, ওসমান গনি সহ 16 জন। কিন্তু এতদিনেও পর্যাপ্ত সহায়তা না পাওয়ার অভিযোগ তাদের পরিবারের। এছাড়া হামলার ঘটনায় গ্রেপ্তার আসামিদের অনেকেই জামিনে বের হয়ে হুমকি দেওয়ার শঙ্কায় হতাহতের স্বজনরা। আমার পরিবার নিরাপত্তা নাই, আমাকে ফোন দিয়ে কেন বলতেছে সকলের নাম কাটা যাক। আমি চাই যারা নিরপরাধ মানুষ তারা মুক্তি পাক, যারা অপরাধী তারা পূর্ণাঙ্গ শাস্তি পাক। যদিও নিরাপত্তা ও অন্যান্য সহায়তা দিয়ে শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস জেলা প্রশাসনের। আপনারা কোনো নিরাপত্তাজনিত উদ্বেগ প্রকাশ করেন, সঙ্গে সঙ্গে আপনারা পুলিশ বিভাগকে জানাবেন, এসপি মহোদয় আছেন, আমি আছি, আমাদেরকে জানাবেন, আমরা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করব। লক্ষ্মীপুরে আন্দোলনের সাবেক যুবলীগ নেতা একেএম সালাউদ্দিন টিপুর বিরুদ্ধে 4 জনকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে। এছাড়া 12 জন নিহত হন ঢাকায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সংগঠক সহ 2 জনকে ইয়াবা সহ আটক করেছে যৌথ বাহিনী। তারা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক মোহাম্মদ জিদান এবং হাসপাতালের দালাল ইকবাল হোসেন। রোববার দুপুরে শহরের 300 শয্যা জেনারেলের হাসপাতালে অভিযান চালিয়ে কয়েকটি ইয়াবা সহ তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে ওই 2 জন নিজেদের ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে হাসপাতালের দালালি ও স্টাফদের হুমকি ধমকি দিয়ে নানা সুবিধা আদায় করতেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী তাদের আটক করেছে। এদিকে জিদানকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনটির জেলা কমিটির আহ্বায়ক নীরব রায়হান বলেন, জিদান জেলা কমিটির সংগঠক ছিলেন, তবে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে র্যাব পরিচয়ে ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে ডাকাত সর্দার সহ 4 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। উদ্ধার করা হয় দেশি বিদেশি অস্ত্র। রোববার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তথ্য জানায় বাহিনীটি। তারা বলছে চক্রটি ছুটির সময় ডাকাতি করত। দীর্ঘদিন রাজধানীর বিভিন্ন স্থানে র্যাব পরিচয়ে ডাকাতি, অস্ত্র, মাদক ব্যবসা ও সিএনজি ছিনতাই চক্রের সঙ্গে জড়িত তারা। এছাড়া মোহাম্মদপুর ও পার্শ্ববর্তী এলাকায় চাঁদাবাজি, মাদক, ভূমি দখল, চুরি, ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেছে। র্যাব জানায় পতিত রাজনৈতিক দলের কাউন্সিলররা এসব সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তাই বেপরোয়া হয়ে উঠছে সন্ত্রাসীরা। 5 রাউন্ড এমন সহ সেটা বের করে আমাদের দেয়, আমরা এটা নিই। এবং বিল্লু ডাকাত রং মিস্ত্রি সেজে বিভিন্ন অভিজাত এলাকায় ফ্ল্যাট বাড়িতে সে রঙের কাজ করতে যায় এবং ওই যখন রঙের কাজ করে তখন কোন বাড়িতে ডাকাতি করবে এটা সে রেকি করে, ফলো করে। কোরবানির ছুটি, যে লম্বা ছুটি, এই ছুটিগুলো হলো তার ডাকাতি করার মোক্ষম সময়। এই সময়টাকে সে বেছে নেয় এবং এবারও তার এই ধরনের একটা পরিকল্পনা ছিল। আলোচিত আজিমপুরের সেই শিশু চুরি ডাকাত নয়, পরকীয়া নিয়ে দ্বন্দ্বের জের। অনুসন্ধান বলছে ওই শিশুর মা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরখাস্ত কম্পিউটার অপারেটর ফারজানা, তার সহকর্মী সেলিম ও সেলিমের স্ত্রী শাপলা সবাই পূর্ব পরিচিত। সেলিমের বাসা থেকে উদ্ধার করা হয়েছে শিশু জাইফাকে, তবে একে ভিন্নভাবে প্রকাশ করে র্যাব। 16 নভেম্বর 2024 রাজধানীর আজিমপুরে ডাকাতির পর শিশু চুরি, এমন খবর গণমাধ্যমে আসে র্যাবের বরাতে। পরে তারা জানায় শিশু চুরির সঙ্গে জড়িত সংঘবদ্ধ ডাকাত দল। যে অপহরণকারীদের যে দাবি ছিল বিভিন্ন ধরনের টাকা পয়সা নিয়ে দাবি করা 10 লক্ষ টাকার মতো। অনুসন্ধান বলছে ওই শিশুটির মা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কম্পিউটার অপারেটর ফারজানা আক্তার। একই মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা সেলিম হোসেনের মোহাম্মদপুরের ফ্ল্যাটে পাওয়া যায় শিশুটিকে। র্যাবের হাতে আটক ফাতেমা আক্তার শাপলা আবার ওই সেলিম হোসেনের দ্বিতীয় স্ত্রী। তারা সবাই পূর্ব পরিচিত। বুকের বেদনে মাথা দিয়েছিল অনেক সময় ধরে, বেশ 2-3 মিনিট মতো আয়নার সামনে দাঁড়িয়ে। হ্যাঁ, দেখছিল আয়নার ভিতরে যে কেমন লাগতেছে। তাই এত কিছু খেয়াল আছে। শাপলার দাবি, সেলিম ও ফারজানার মধ্যে থাকা অনৈতিক সম্পর্ক বন্ধেই শিশুটিকে বাসায় নিয়ে যান তিনি। সে আমার স্বামীকে সে ব্ল্যাকমেল করতো, তো ব্ল্যাকমেল করার পরিপ্রেক্ষিতে আমি গিয়ে বিষয়টা যখন জানতে পারি তাকে আমি বারবার সতর্ক করার চেষ্টা করছি, অফিসেও গিয়েছি, তাকে আমি বুঝিয়েছি, কিন্তু সে আমার কথা শোনেনি। র্যাব যে ব্রিফিংটা করলো, অপহরণকারী বললো, আমি যদি অপহরণকারী হতাম সেক্ষেত্রে বাচ্চাটা তো আমার নিজের বাসায় আনতাম না, আমি তো অন্য কোথাও রাখতে পারতাম, আমার ফোন সুইচ অফ থাকতে পারতো, বিভিন্ন পন্থা ইউজ করতে যাই, তো সেটা তো আমি করিনি। আজিমপুরের ওই বাসায় গেলে এ নিয়ে কথা বলতে চাননি ফারজানা আক্তার, আর এ নিয়ে কোনো বক্তব্য দিতে চাননি র্যাব 10-এর কর্মকর্তারাও। এই ঘটনার তদন্তে আছে লালবাগ থানা পুলিশ।
তারা জানায় শাপলার নামে আগে থেকে কোনো মামলা নেই। এটা এখনো তদন্তাধীন আছে। এই ধরনের আমরা তথ্য পাচ্ছি এখন, কিন্তু ওই মুহূর্তে তো আমরা আসলে এটাকে একটা ডাকাতি মানে দস্যুতা হিসেবে ধরে নিয়েই তদন্ত আগাচ্ছি। এদিকে জাল কাগজ ও মিথ্যা তথ্য দিয়ে চাকরি নেয় ফারজানা আক্তারকে বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফেরত দিতে হবে বেতনের ২৬ লাখ টাকা। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুইবার সময় বাড়িয়েও নির্দিষ্ট সময়ে শেষ হচ্ছে না বরিশালের ক্যান্সার, কিডনি ও হৃদরোগীদের জন্য বিশেষায়িত হাসপাতালের নির্মাণ কাজ। ৩০ জুন কাজ শেষ হওয়ার কথা থাকলেও অগ্রগতি মাত্র ৬৫%। সংশ্লিষ্টরা বলছেন, যন্ত্রপাতি আমদানির জটিলতা ও নির্মাণ কাজে ধীর গতির কারণে শেষ হচ্ছে না এই কাজ। বরিশাল মেডিকেলের পাশেই ২.৫ একর জায়গায় ক্যান্সার, কিডনি ও হৃদরোগীদের জন্য ৪৬০ শয্যার হাসপাতাল নির্মাণ শুরু হয় ২০২১ সালের ২৩ জুলাই, যা শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের জুনে। নানা জটিলতায় কাজ শেষ না হওয়ায় মেয়াদ ২ বছর বাড়ানো হয়, তবে এরপরও শেষ হচ্ছে না কাজ। হাসপাতাল নির্মাণে দেরি হওয়ায় বরিশাল শেরেবাংলা মেডিকেলে চাপ বাড়ছে। সেবা দিতে হিমশিম নার্স ও চিকিৎসকরা। বেড হলো 12টা, কিন্তু পেশেন্ট ফ্লোরে থাকে, প্রচুর ফ্লোরে থাকার কারণে আমরা রোগীদের ওইভাবে সেবাও দিতে পারছি না। এতগুলো রোগী কিভাবে ভোগান্তি শেষ নাই, এরা যদি ওই হাসপাতালটা চালু দিত তাহলে আমাদের ভালো হইতো। সংশ্লিষ্টরা বলছেন, হাসপাতালটি চালু হলে একই জায়গায় আধুনিক সব চিকিৎসা পাবেন ক্যান্সার রোগীরা। বিল্ডিংটা আমাদের এখন খুবই জরুরি, যত তাড়াতাড়ি সম্ভব ওইটা হলে আমাদের এখান থেকে ম্যান পাওয়ার বা এই রোগী কিছু ওই পাশে শিফট করে আমরা স্পেশালাইজড ট্রিটমেন্ট দিতে পারবো। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ার পেছনে যন্ত্রপাতি আমদানির জটিলতা ও নির্মাণ কাজে ধীরগতিকে দায় দিচ্ছে গণপূর্ত বিভাগ। নির্ধারিত সময় ৩০ জুনের মধ্যে ৯০% কাজ শেষ করার আশা তাদের। 30 ফিট মাটির নিচে 2টা ফ্লোর আছে, যেই ফ্লোরগুলো করতে যাই আমাদের অনেক চ্যালেঞ্জ এবং টেকনিক্যাল অনেক সাপোর্ট প্রয়োজন ছিল। সেই সমস্ত কারণে আমাদের কিছুটা খানিক বিলম্ব হচ্ছে। 14 তলা পর্যন্ত সকল যে ঢালাইয়ের কাজ 700 কলাম এবং অলরেডি 11 তলা পর্যন্ত আমাদের যে ব্রিক ওয়ার্ক, প্লাস্টার, এগুলো কাজ আমাদের সম্পন্ন হয়েছে। বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য বলছে, প্রতি মাসে গড়ে 400 ক্যান্সার রোগী চিকিৎসা নেয়। বিশেষায়িত হাসপাতাল চালু হলে কমবে রোগীর চাপ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গ্যাস অনুসন্ধানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সরকার। কূপ খননের জন্য এ বছরেই আরেকটি রিগ কেনা হবে। এজন্য পেট্রোবাংলা থেকে পাঠানোর প্রকল্প প্রস্তাব মূল্যায়ন করেছে জ্বালানি বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন, গ্যাসের চাহিদা মেটাতে কূপ খনন ও উত্তোলন বাড়াতে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। এলএনজি আমদানিতে আরও 2 ভাসমান টার্মিনাল স্থাপনের কার্যক্রম থমকে গেছে। তাই শিল্প, বিদ্যুৎসহ বিভিন্ন খাতে গ্যাসের ঘাটতি কমাতে স্থানীয় উত্তোলন বাড়ানোর বিকল্প নেই। চলতি বছরের মধ্যে নতুন সংস্কারসহ মোট 50 কূপ খননের লক্ষ্য ছিল সরকারের। 16 কূপ খনন শেষ হয় গত বছর। চলতি বছর 34টির মধ্যে 11টি খনন করার কথা রাষ্ট্রীয় তেল গ্যাস অনুসন্ধানী প্রতিষ্ঠান বাপেক্সের। আমরা দেশীয় যে আমাদের কোম্পানি আছে বাপেক্স, এটাকে আমরা সর্বোচ্চ গতিশীল করার জন্য চেষ্টা করছি। এখন 5টা রিগ আছে, আরও একটা রিগ আমরা যুক্ত করতে যাচ্ছি। আমরা ডিপিপি অলরেডি পাঠিয়েছি। বিভাগীয় মূল্যায়ন কমিটি একটা কমিটি আছে জ্বালানি বিভাগে। বাপেক্সের একটি কূপ খননে গড়ে খরচ 100 কোটির নিচে। অন্যদিকে বিদেশি কোম্পানি দিয়ে খননে ব্যয় হয় 180 থেকে 200 কোটি টাকা। গ্যাস কূপ খনন ও আবিষ্কারে যথেষ্ট সফলতা থাকলেও বাপেক্স অবহেলিত ছিল বলে মত বিশ্লেষকদের। থেকে গ্যাস কূপ খনন এগুলোর জন্য অনুমোদন, এই কাজগুলোকে সর্বোচ্চ প্রাধিকার দিয়ে এই কাজগুলোকে নিয়ে যাওয়া দরকার। এই প্রেক্ষাপটে যদি নতুন করে সরকারকে রিগ কেনার প্রয়োজন পড়ে, অথবা রিগ যদি সরকার ভাড়ায় নিয়ে আসতে পারেন দীর্ঘমেয়াদী চুক্তিতে, সেই বিষয়গুলো সরকার এখানে বিবেচনা করতে পারেন। কেননা আমাদের দীর্ঘমেয়াদে গ্যাসের সাপ্লাই অনেক বেশি প্রয়োজন রয়েছে। গত 1.5 বছরে কূপ খননে 250 মিলিয়ন ঘনফুট উত্তোলনযোগ্য গ্যাস মিললেও পাইপলাইনের অভাবে 100 মিলিয়ন ব্যবহারে আসছে না। অর্থনীতির স্বার্থে এ খাতেও দ্রুত বিনিয়োগ জরুরি বলে মত পর্যবেক্ষকদের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
শেয়ার বাজারে দুর্নীতির বিরুদ্ধে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি চেয়ারম্যানের অবস্থানকে পূর্ণ সমর্থন জানিয়েছে ডিএসই, সিএসই, ডিবিএ সহ বাজার সংশ্লিষ্ট 7 প্রতিষ্ঠান। রোববার সংস্থার কার্যালয়ে চলমান সংকট নিয়ে বৈঠক শেষে ডিএসই চেয়ারম্যান বলেন, অবরুদ্ধ করে দাবি আদায়ের ঘটনায় দেশি বিদেশি বিনিয়োগকারীদের কাছে নেতিবাচক বার্তা গেছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে চলমান সংকট নিয়ে আলোচনা করতে চেয়ারম্যানের সাথে দেখা করতে আসেন ডিএসই, সিএসই, ডিবিএ, সিডিবিএল সহ পুঁজিবাজার সংশ্লিষ্ট 7 সংস্থার প্রতিনিধিরা। নেতৃত্ব দেন ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম। প্রায় 2 ঘন্টার বেশি সময় বৈঠক শেষ করে তিনি বলেন, যে কোনো অনিয়মের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নিতে কমিশনকে অনুরোধ করা হয়েছে। বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখার জন্য আমরা মার্কেট সংশ্লিষ্ট সবাই নিয়ন্ত্রণকারী সংস্থার সাথে আরও নিবিড়ভাবে কাজ করব। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা আইনি সহায়তা নিতে পারবেন জানিয়ে ডিএসইর পরিচালক বলেন, এক্ষেত্রে নিরপরাধ কোনো কর্মকর্তা যেন হয়রানির শিকার না হয়। এবং যে 16 জনের ক্ষেত্রে মামলা করা হয়েছে সেটা নিশ্চয়ই কমিশন বিচার বিবেচনা করে তাদের কোনো দোষ খুঁজে পেয়ে করেছেন, কিন্তু আমরা দাবি জানিয়েছি নির্দোষ কাউকে যেন সাজা দেওয়া না হয়। রোববার অনেক কর্মকর্তা কর্মচারী কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন। বাকিদের দ্রুত কাজে যোগ দেওয়ার আহ্বান বিএসইসি চেয়ারম্যানের। সবাইকে আহ্বান করছি চলে আসতে, কাজে যোগদান করতে, এবং আমরা কাজে যোগদান করলে আমরা সামনে যেভাবে কাজ করা সেভাবেই সামনে আগিয়ে যাব। এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিএসইসিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।